প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৬৩ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে সেলিম মোল্লা। সেলিম মোল্লা আমাদেরকে এর আগেও ঘটনা পাঠিয়েছে এবং তোমরা প্রত্যেকেই ওর ঘটনা খুবই পছন্দ করো। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শিলিগুড়ি থেকে শ্রেয়া সেনগুপ্ত। শ্রেয়াও আমাদের এর আগে বহু ঘটনা পাঠিয়েছে। আর শ্রেয়া আজকে তার পরিবারেরই একজনের সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা লিখে পাঠিয়েছে। বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৬৩ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম সেলিম মোল্লা। আজকে চলে এলাম একটা নতুন গ্রাম্য ভূতের ঘটনা নিয়ে, যেটা আমার বন্ধু আমাকে বলেছে। আমার বন্ধুও আপনার অনেক বড় ফ্যান। ওর নাম বুবাই দলুই। এই ঘটনা ঘটেছিল অনেকদিন আগে। তখন বুবাইয়ের বয়স ছিল মাত্র ৮ বছর। শুরু করছি ঘটনা। ঘটনাটা ঘটেছিল উদয়নারায়ণপুরের ২৪পুর গ্রামে। এখানে বুবাইয়ের মামার বাড়ি। বুবাইয়ের দাদু খুব ভোরবেলা উঠে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে যেতেন। একদিন জ্যৈষ্ঠ মাসে শীতলা পুজোর সময় গোটা গ্রাম তখন আনন্দে মেতে উঠেছে। অথচ বুবাইয়ের মামার বাড়ির পাশেই অমলদের বাড়ি। সেই বাড়িতে আনন্দের কোনো রেশ নেই। আগের দিন রাতেই অমলের মায়ের সাথে অমল প্রচণ্ড রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায়, প্রচুর মদ খায় আর রাতে বাড়িও ফেরে না। ফিরে আসছি সেই ভোরবেলায়, যখন বুবাইয়ের দাদু মাছ ধরার জন্যে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছিলেন। বুবাইয়ের দাদু জাল কাঁধে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ বনের রাস্তার মধ্যে একটা বাবলা গাছের ওপরে তিনি কিছু একটা ঝুলতে দেখেন। তিনি ভালো করে দেখলেন, অমল নিজের জামা নিজে পাকিয়ে গলায় দড়ি দিয়েছে। বুবাইয়ের দাদু বৃদ্ধ মানুষ, জাল ফেলে ছুটে পাড়ায় এসে সবাইকে ডেকে নিয়ে যায়। ততক্ষণে অমল মরে কাঠ হয়ে গেছে। ঝুলন্ত লাশ থেকে চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, জিভ বেরিয়ে গেছে। এই দৃশ্য দেখার পর সবাই আঁতকে ওঠে। কি ভয়ানক দৃশ্য, কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এরপরেই সবাই মিলে অমলের দেহ সৎকার করে। শীতলা পুজোর আনন্দ তার মৃত্যুর সাথেই নিভে যায়। অমল মারা যাবার পর সেই বনের রাস্তা দিয়ে বুবাইয়ের দাদু আর ভোরবেলায় মাছ ধরতে যেতেন না। কোনো গ্রামবাসী সেই পথ দিয়ে খুব একটা যেত না। অবশেষে এলো কালী পুজোর সময়। বুবাই সেই সময় মামার বাড়িতেই ছিল। বুবাইয়ের মা তার ভাইকে ও বাবাকে নিয়ে বাপের বাড়িতেই আনন্দ করবে বলে সেইখানেই থেকে গিয়েছিলেন। কালী পুজোর রাত্রিরে বুবাই তার পরিবারের সাথে বেশ মজা করল। ২৪পুরের এই কালী পুজোয় পাঁঠা বলি দেওয়া হয়। পাঁঠা বলি হলো প্রসাদ হিসেবে মাংস বাড়ি বাড়ি দিয়ে আসা হলো। বুবাইদের বাড়িতে সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে যার নির্দিষ্ট ঘরে শুয়ে পড়ল। মধ্যরাতের দিকে বুবাইয়ের দাদু হঠাৎ করে তার দিদাকে ডেকে বলে, কি গো, আমাদের বাড়িতে আর মাংস বেঁচেছে? আমি একটু পাঁঠার মাংস খাবো। দিদিমা বললেন, তুমি তো এই কত মাংস ভাত খেলে, আবার মাংস খাবে? দাদু তখন বলল, আমায় মাংস দাও, আমার একটু খেতে ইচ্ছে করছে। দিদিমা কিছু হয়তো আঁচ করতে পেরেছিলেন। তিনি দাদুকে বললেন, আচ্ছা তুমি বসো, আমি মাংস ঘরেই নিয়ে আসছি। দিদিমা বাইরে বেরিয়ে বুবাইয়ের বড় মামাকে ডেকে তুললেন। দিদিমা বললেন, তোদের বাবা কেমন একটা বাচ্চাদের মতো গলায় কথা বলছে আর বলছে মাংস খাবে। এই এত মাংস ভাত খেলো, তাও এত রাত্রিরে আবার বলছে মাংস খাবে। বড় মামা তাড়াতাড়ি গিয়ে ছোট দাদুকে ডেকে নিয়ে এলেন। পরিস্থিতি বুঝে ছোট দাদু বুবাইয়ের দাদুকে নানান কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করলেন। বুবাই তখন অনেকটাই ছোট। ও দরজার পাশ থেকে দাঁড়িয়ে সব দেখছে, সব শুনছে। ওর ভাই বোনেরাও ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রত্যেকেই খুব ভয় পেয়েছে। এদিকে দাদু চিৎকার করে বলছে সে মাংস খাবে, কেন তাকে মাংস দেওয়া হচ্ছে না। এদিকে ছোট দাদু ইশারা করে দিদিমাকে বললেন, বড় মামাকে নিয়ে রাম খুড়োর বাড়িতে যেতে, সেই আমাদের বাঁচাতে পারে।
এই রামখুড়ো হচ্ছেন গ্রামেরই এক মান্যগণ্য লোক, যে কিনা ঝাড়ফুঁক, ভূত তাড়ানো এইসব ব্যাপারে একেবারে সিদ্ধ হস্ত। বড় মামা গাড়ি বার করে দিদিমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। গ্রামের বাড়ি হলেও বুবাইয়ের বড় মামার একটা অ্যাম্বাসেডার গাড়ি ছিল। ছোট দাদু এদিকে দাদুকে নানা কথা ও বাহানা দেখিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন। তবে রামখুড়োর বাড়িতে বড় মামা গাড়ি চালিয়ে যাওয়ার সময় নানান সব ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ তার গাড়ির তলায় একটা বেড়াল চাপা পড়ে। দিদিমা বড় মামাকে বলে গাড়ি চালিয়ে যেতে, গাড়ি যেন কোনো মতে না দাঁড় করানো হয়। এরপর বড় মামা দেখেছিলেন যে একটা সাপও তাদের গাড়ির নিচে চাপা পড়ে। দিদিমা গাড়ির পেছনে বসে হরিনাম করতে থাকে। অনেক কষ্টে রামখুড়োর বাড়িতে গিয়ে তারা পৌঁছায়। তারপর রামখুড়োকে নিয়ে যখন বাড়িতে আসা হয়, তখন দাদু রামখুড়োকে দেখে বলে, সেদিন ও আমাকে কেন দেখলো? ও আমাকে দেখলো আমি গাছে ঝুলে পড়েছি, কিন্তু ও আমাকে নামালো না, ও চলে গেল। ও তো আমাকে বাঁচাতে পারতো। দাও, আমাকে একটু মাংস খেতে দাও, আমি ওকে ছাড়বো না। ওর জন্যেই আমি মরেছি, এবার ওকেও মারবো। দাদুর মুখ থেকে এমন কণ্ঠস্বর শুনে সবাই ভয় 10 পা পিছিয়ে যায়। রামখুড়ো বুঝতে পারে যে দাদুকে অমলের প্রেত ভর করেছে। রামখুড়ো চিৎকার করে বলে, ও কি দোষ করেছে রে? তুই ওকে ছাড়। তুই তো সেই দিন রাত্রিরে মায়ের সাথে ঝামেলা করে গলায় দড়ি দিয়েছিলি, আর এখন ওকে দোষ দিচ্ছিস। তারপর রামখুড়ো নানা পুজো বিধি সম্পন্ন করে, নানান রকম মন্ত্র পড়ে পুজো করে বাড়ির চারিদিকে গণ্ডি কেটে দাদুকে বিপদ মুক্ত করে। কালী পুজোর পরের দিন দাদুর সমস্যা মিটল, কিন্তু সেই দিন ঘটল আরও একটা বড় ঘটনা। ঘটনাটা ঘটল বুবাইয়ের বড় মামার সাথে। বড় মামা সেই রাত্রে কালী পুজোর প্যান্ডেলেই ছিল। ফেরার সময় সেই বনের পথ দিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন, আর ভুল করে যেই গাছে অমল আত্মহত্যা করেছিল সেই গাছের নিচেই তিনি প্রস্রাব করে ফেলেন। আর বড় মামা বাড়িতে ফিরে উন্মাদের মতো করতে থাকে, দাদুকে ঠেলে ফেলে দেয়। এমন পাগলের মতো আচরণ করতে থাকে সে যে শেষমেশ দিদিমা বুবাইয়ের ছোট মামাকে দিয়ে রামখুড়োকে বাড়িতে ডেকে পাঠান। রামখুড়ো বড় মামাকে ঝাড়ফুঁক করে আবার স্বাভাবিক করে তোলেন। সকালে বড় মামা বলেছিল যে তার সাথে যে কি ঘটেছে তার কিচ্ছু মনে নেই। ছোট মামা রেগে গিয়ে বলেছিলেন যে কালকে তুই বাবাকে মারতে গিয়েছিলি, ধাক্কা দিয়েছিলি, আমার গায়েও হাত তুলেছিস, আর এখন বলছিস কি করেছি, কিচ্ছু মনে নেই। বড় মামা বুবাইয়ের মায়ের হাত ধরে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমি কালকে কালী পুজোর প্যান্ডেলে ছিলাম, কিন্তু তারপর ওই রাস্তা দিয়ে ফেরার সময় আমি ওই গাছের তলায় প্রস্রাব করে ফেলেছিলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। সব কিছু ঠিক হয়ে যাবার পর দিদিমা অমলের শান্তি কামনায় রামখুড়োকে দিয়ে বাড়িতে পুজো করালেন। গ্রামের সেই গাছও রামখুড়ো বন্ধন করে দেন। এই ছিল ঘটনা। লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি একটু ঠিক করে নেবেন। ঘটনাটা শোনানোর মতো হলে আপনার চ্যানেলে পড়ে শোনাবেন, কারণ বুবাই আপনার অনেক বড় ফ্যান ও বারবার করে বলেছিল ওর ঘটনাটা যেন শোনানো হয়। আমি বুবাইয়ের তরফ থেকে আপনার কাছে অনুরোধ করছি, যদি ঘটনাটা ভালো লাগে আপনি অবশ্যই শোনাবেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সুন্দর একটা ঘটনা সেলিম আমাদেরকে পাঠিয়েছে তার বন্ধু বুবাইয়ের থেকে ঘটনাটা জোগাড় করে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শ্রেয়া সেনগুপ্ত শিলিগুড়ি থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 363 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়।
নমস্কার রাজদা, আমি শ্রেয়া সেনগুপ্ত শিলিগুড়ি থেকে লিখছি। আশা করছি তুমি আর আমাদের প্রেত পক্ষের সমস্ত শ্রোতাগণ ভালো আছে। আমার আগের ঘটনাটা তুমি খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছো, এর জন্যে তোমাকে অনেক ধন্যবাদ। আজ আমি যে ঘটনাটা বলবো এটা কলকাতায় আমার এক কাকিমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বেশি দেরি না করে ঘটনায় আসছি। আমার কাকু ও কাকিমা কলকাতার দমদমের কাছাকাছি একটা জায়গায় ফ্ল্যাটে থাকতো। তবে ওদের মোট 2টো ফ্ল্যাট ছিল। যে বিল্ডিংয়ে ওরা থাকতেন সেই বিল্ডিং 5 তলা। একেবারে টপ ফ্লোরে কাকিমা আর কাকু থাকতেন। অন্য আরেকটা ফ্ল্যাটে তারা একটা ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ দম্পতিকে। সেই বৃদ্ধ দম্পতির ছিল এক ছেলে, অল্প বয়সী কিন্তু বিবাহিত ছিলেন। কোনো কারণে সেই বৃদ্ধ দম্পতি মারা গেলে তার ছেলে আর বউ সেই ফ্ল্যাটেই থেকে যায়। এখানে বলে রাখি, যে বৃদ্ধ দম্পতির কথা বললাম সেই বৃদ্ধ মারা যাওয়ার খুব কম সময়ের মধ্যেই তার স্ত্রীও মারা যায়। তাদের মৃত্যুর পর তাদের ছেলে আর বৌমা সেই ফ্ল্যাটেই থেকে যায়। ওদের একটা কুকুর ছিল যার নাম ছিল গোগো। সেই বাড়ির বৌমার সাথে আমার কাকিমার মাঝে মধ্যেই দেখা হতো। সে বলতো সে নাকি সেই ফ্ল্যাটের মধ্যে কেমন একটা ভার অনুভব করে। তার মনে হয় তার শ্বশুর শাশুড়ি যেন মারা গিয়েও মারা যাননি। তাকে এও বলতে শোনা গেছে যে সে সব সময় অনুভব করত ফ্ল্যাটের মধ্যে কারোর উপস্থিতি। আর ওদের কুকুর গোগো মাঝে মধ্যেই ঘরের কোনো একদিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠত। এটা তো সবারই জানা যে কুকুররা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু শুনতে পায়। সেই মৃত দম্পতির বৌমা খুব ভয় পেত ওই ফ্ল্যাটে থাকতে। তার উপর তার স্বামী মানে সেই মৃত দম্পতির ছেলে, তার স্বভাব চরিত্র খুব খারাপ, নেশাগ্রস্ত মদখোর মাতাল একটা ছেলে। আমার কাকিমা একবার সেই ফ্ল্যাটে কোনো একটা কারণে গিয়েছিলেন। হঠাৎ করে তাদের ভাড়া দেওয়া সেই ফ্ল্যাটের ভেতর থেকে তিনি কিছু আওয়াজ শুনতে পান। তিনি গিয়েছিলেন সেই ফ্ল্যাটেই আরেকজনের সাথে দেখা করতে। তার ফ্ল্যাটে যাওয়ার পর কাকিমা তাকে বলে যে তাদের ফ্ল্যাট থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। কিন্তু সেই ফ্ল্যাটের কাকিমা আমার কাকিমাকে বলে যে ফ্ল্যাটে তো কেউ নেই, স্বামী স্ত্রী তো কোথায় একটা বেরিয়েছে। এইভাবেই দিন চলতে লাগলো। একদিন শোনা গেল যে সেই ফ্ল্যাটের বৌমা তার স্বামীকে ছেড়ে চলে গেছে। স্বামীর এত খারাপ আচরণ, রোজ রোজ নেশা করে ফেরা, এইসব সে সহ্য না করতে পেরে তাকে ছেড়ে সে বিদায় নিয়েছে। মানিয়ে বুঝিয়ে সংসার করার সমস্ত চেষ্টাই বিফলে গিয়েছিল। তাই সে আর তার স্বামীর সাথে সংসার করতে রাজি হয়নি। আর এমনিতেই তাদের কোনো সন্তান ছিল না। মর্মান্তিক ঘটনাটা ঘটল যখন কাকিমা একদিন তাদের সেই ফ্ল্যাটে গিয়েছিলেন। কিন্তু সেই দিন ফ্ল্যাটে ঢোকার সময় ফ্ল্যাটের লোকজনদের চেঁচামেচি শুনতে পান। কাকিমা গিয়ে দেখেন যে তাদের ফ্ল্যাটে পুলিশ এসেছে। সেই বাড়ির সেই ছেলেটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ এসে সেই ফ্ল্যাট সিল করে দেয় আর তার মৃতদেহ নিয়ে চলে যায়। বেশ কয়েকদিন সেই ফ্ল্যাট সিল করা অবস্থাতেই থাকে। কিন্তু সেই ফ্ল্যাটের অন্য লোকেরা কাকিমাকে বলে যে সেই ফ্ল্যাটে কেউ নেই। এমনকি সেই ছেলেটির দেহর সাথে পুলিশ সেই পোষা কুকুরটিকেও নিয়ে গেছে, হয়তো কোনো কেনেল ক্লাবে দিয়ে দেবে। কিন্তু সেই সিল করা ফাঁকা ফ্ল্যাটের ভেতর থেকে আওয়াজ কি করে আসতে পারে? অনেকেই শুনেছে সেই ফ্ল্যাটের ভেতর থেকে গুনগুন করে কথা বলার আওয়াজ আসে। মনে হয় কেউ খালি পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে। একদিন কাকিমা সেই ফ্ল্যাটে এসে তাদের নিজেদের সিল করা ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় সেই ফ্ল্যাটের তালা নিজে থেকেই ধপ ধপ করে নড়ছে। কাকিমা ভয় পেয়ে দৌড়ে অন্য আরেকজনের ফ্ল্যাটে গিয়ে ঢুকে যায় আর তাকে সমস্ত কথা বলে। আরেকটা অদ্ভুত ঘটনা শোনা গিয়েছিল। সমস্ত অনুসন্ধান করার পর পুলিশরা যখন কাকিমাকে তাদের ফ্ল্যাটের চাবি দিয়ে যায়, তারা বলে যে যে কুকুরটিকে তারা ফ্ল্যাট থেকে নিয়ে গিয়েছিল তারা রেখেছিল একটা কেনেল ক্লাবে। সেই কুকুরটিও নাকি সেই কেনেল ক্লাবেই মারা যায়। সেই কুকুরটির মৃত্যুর কারণও খুবই অদ্ভুত। কুকুরটার গলায় যে ব্যান্ড পরানো ছিল সেই নেক ব্যান্ডই গলায় এঁটে কুকুরটি দম আটকে মারা যায়। কিন্তু এই ঘটনা শোনার পর সকলে বলেছিল যে সেই মৃত ছেলের প্রেতাত্মাই সেই কুকুরটিকে হত্যা করে তাকে তার সাথে নিয়ে গেছে। রাজদা, এই ছিল ঘটনা। আমি নিজে সেই কাকিমার ফ্ল্যাটে 2-1 বার গেছি। তবে এখন গেলে সেই ফ্ল্যাট একেবারে শান্ত, কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেখানে আর ঘটে না।
আজকে এই বলে ঘটনা শেষ করছি। আমার কালেকশনে আরেকটা ঘটনা আছে, সেটা খুব শিগগিরই তোমাকে আমি সেন্ড করব। তুমি তোমার মতো করে গুছিয়ে নিয়ে ঘটনাটা বলো। আজকের মতো সবাইকে গুড বাই, ভালো থেকো প্রেতপক্ষের শ্রোতারা। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো শ্রেয়ার পাঠানো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এই ঘটনার শেষে কুকুরের মৃত্যুর ঘটনাটা খুবই মর্মান্তিক। অনেকেই বলেছিল যে কুকুরটাকে নাকি তার মালিকেরই প্রেতাত্মা নিয়ে গেছে, কিন্তু যাই হোক, একটা অবলা প্রাণী এরকম ভাবে তাকে মরতে হলো, সেটাই দুঃখের। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে রাজ শ, মহাশ্বেতা দাস, শিউলি, স্বপ্না, অনন্যা দ, সুকুমার সিং, আদি বাম্মিম, মঙ্গল মুখার্জি, রাহুল মণ্ডল, শেখ ইসমাইল, অজন্তা হোড়, রানা রায়, একলা পথের পথিক রে ভাই আর অভি স্টুডিও। এই সবকটা কমেন্টই এসছে অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কেন ফিরে আসে প্রেতপক্ষের 361 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। Jinang sang zo se ya po bro bre oron ni brang po bre ya bron ni di kol se ne khnami ang sang zo thong bone ro ya a po thang nai ni kana di kol se ne khna da e na do na ke ang po se kri do thang ne kana ro oh moyo ya ke se tôi còn chị tiêu lên ôi mùi ơi wow mùi lô tao lên biết cái tụi này nè
I don't know what's going on, but I'm hearing noise in there in the kitchen. Sound like I heard cabinet or something. I don't know what it is. Opening up or something. If there's a spirit here, let me know. Oh shit! I'm gonna have a look around here because I haven't actually had a look in this yet. And I noticed it when we just come down now to get started that there is a room here, so... Ooh. Oh, that is windy, isn't it? Yeah. Wow. Well, wind is supposed to be a good conductor for paranormal activity. It's very good for paranormal activity. And it's also good for sound. Yeah, just don't tell anyone it's windy. Yeah. Did you see that? No? Is there a spirit here that can make this curtain move? Oh dear. Obviously start off by just listening for a bit because then we can determine what's wind and what's not. We have actually put a little wedge or something in the window over there to stop it from rattling so much for noise pollution, so. Literally, as you mentioned, Literally. glass. Yeah. Good start. Well, this is the problem, isn't it? Because they're going to go jumpy now. We're going to have to do something about that window. Alright, that one. Stop it, won't it? That's not wind, is it, surely? Are we both assuming that was in this room? Yeah. I mean, again, it is windy. That was That was quite proper footsteps. prominent, wasn't it? It's very quick. It doesn't sound like... Oh, it does, actually. Hollow. I thought it came out. I know, that's what I think. It almost sounded like it was on top of the stairs. I was wondering if it was in this room. I need to get out of here. It's quite suffocating in there. Yeah, I don't like that room at all. Can you copy me? No. Why can't I hear talking now? I can hear talking.
I swear I just heard people like whispering. and Right shit. outside, yeah. Yeah. But no, you couldn't do. There was. Yeah, but we can't be actual people because you know someone was here. You couldn't walk up here with no torches. You wouldn't drive here with no lights. I was like, I definitely heard that. Yeah. I promise you. 2 knocks, exactly as you did, Yeah. and then someone talking, like whispering in the corner. You wouldn't even hear, if someone was talking outside, you wouldn't bloody hear them in there, surely. Yeah, that. But it's when it's... That's in here. That's 100% in here. It's when the wind's less. I need to stop that window from doing that. It's making it really difficult. I can't. Hang on. I'll put my red light on. What's on here? Why is it every time we try and stop the window, something happens? That's got to It's be. just the doors, yeah. Fuck's sake. Sounds like it's outside. I'm tripping out in this place. So, if there is a spirit or anyone in this building, we're wondering if you're able to use this device just down here that Elliot is using. Maybe you could speak through it somehow. I'm going to ask some questions and maybe you could give your responses through that device. We're not sure how it works, but it has been potentially proven to work. But we would like some actual proof. So, first of all, can you just tell us your name? Can you speak through this device and tell us your name? I'm actually going to go through here a bit, so just to make sure he definitely can't hear me. But I obviously need to be able to hear him. If you were the person walking around in this room that I'm in, can you tell us your name through the device that Elliot is holding? At the bottom. This is disgusting. It's important. Yeah, let's get the shit out of me. Is that door just closed again? If that door is not closed. Around you. What in the absolute caused that? I'm actually shaking. Nothing has closed. We hear something, generally it always seems like it's in the other bedroom. Yes.